আজকের এপিসোডের শুরুতেও আবার একটা কথা বলবো। তা হচ্ছে গত ১.৫ বছর ধরে একটা বিষয় কি আপনারা খেয়াল করেছেন? আমাদের রাজ্যে যদি কলকাতা হাইকোর্ট ছুটিতে চলে যায়, তাহলে রাজ্যের সংবাদ মাধ্যমগুলো এবং বিশেষ করে আমাদের মতন যে ইউটিউবাররা সোশিও ইকোনমি অ্যান্ড পলিটিক্যাল ইভেন্ট নিয়ে কথা বলি, তারা কন্টেন্টই পাবো না। কারণ কলকাতা হাইকোর্ট আছে বলে গত ১.৫ বছর ধরে আমরা একের পর এক মুখরোচক কন্টেন্ট পেয়ে যাচ্ছি কলকাতা হাইকোর্টের সূত্রে। আর কলকাতা হাইকোর্টের সূত্রে এই কন্টেন্ট আমরা তখনই পাচ্ছি যখন আমাদের রাজ্যের তথাকথিত বড় নেতা নেত্রীরা বিভিন্ন এজেন্ডায় বিভিন্ন বিষয়ের বিচারের জন্য পৌঁছে যাচ্ছেন কলকাতা হাইকোর্টে। আর এরকমই একটা বিষয়ের বিচারের জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন একসময় রাজ্য বিজেপির সভাপতি, বর্তমানে বিজেপি সাংসদ, অর্থাৎ বিজেপিতে প্রায় কোণঠাসা ঘর ছাড়া হয়ে পড়া দিলীপ ঘোষ। সেই দিলীপ ঘোষই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল এবং সেই কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হওয়ার কারণ হলো দিলীপবাবুর, তা হচ্ছে আগামী ২৪ তারিখ আপনারা সকলেই জানেন আমাদের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তিনি কিন্তু আসছেন রাজ্যে কর্মসংস্থানের ঘোষণা করতে না, বা নতুন কোনো মহিলা কেন্দ্রিক স্কিমের কথা না, কারণ মহিলাদের তো তিনি ভাই। তো নরেন্দ্রদা কিন্তু রাজ্যে আসছেন না এসব কিছু করতে, তিনি আসছেন সনাতন ধর্মের রক্ষার জন্য। অর্থাৎ ২২শে জানুয়ারি যখন রাম মন্দিরের ফিতে কাটবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার আগে একটু গীতা পাঠ করা দরকার। আর তার জন্যেই আগামী ২৪শে ডিসেম্বর কলকাতার ব্রিগেডে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গীতা পাঠ করতে। আর ২৪ তারিখ নরেন্দ্র মোদীর কলকাতায় গীতা পাঠ কর্মসূচির ঘোষণা হওয়ার পর থেকেই আমাদের রাজ্যে শুরু হয়েছে ব্যাপক রাজনীতি, ব্যাপক আলোচনা। আর এই রাজনীতির কারণ হচ্ছে, প্রথমে কথা ছিল ১০ই ডিসেম্বর হবে টেট পরীক্ষা, কিন্তু হঠাৎই পর্ষদের তরফে জানানো হয় অনিবার্য কারণবশত টেট পরীক্ষা ১০ তারিখ আয়োজন করা যাচ্ছে না, আর সেই জন্যেই সেই পরীক্ষা পিছিয়ে করা হচ্ছে ২৪শে ডিসেম্বর। ব্যাস, আর যাই কোথায়। ২৪ তারিখ এই ঘোষণা হবার পরেই শুরু হয় আমাদের রাজ্য জুড়ে ব্যাপক রাজনীতি, ব্যাপক আলোচনা। যদিও বিজেপি সরাসরি এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত না হলেও বিজেপি ঘেঁষা এবং সংঘ পরিবার ঘেঁষা অখিল ভারতীয় সংস্কৃত পরিষদের তরফে এই আয়োজন করা হচ্ছে। প্রথমে কথা ছিল কণ্ঠে হবে গীতা পাঠ, আর সেই অনুসারেই ২৪ তারিখের দিন ধার্য করা হয়। কিন্তু হঠাৎই পর্ষদ ১০ই ডিসেম্বরের জায়গায় ২৪শে ডিসেম্বর যখনই টেট পরীক্ষা স্থানান্তর করে দেয়, তখনই বিজেপি অর্থাৎ রাজ্য বিজেপির বড়ই চাপ হয়। এমনিতে অমিত শাহর ধর্মতলার সভায় রাজ্য বিজেপি ১০০-এ টেনে টুনে পেয়েছে ১৫ নম্বর লোক জমায়েতে। আর তার মধ্যে তার পরপরই যদি ২৪শে ডিসেম্বর, যেখানে খোদ উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর যেখানে কথা লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ, সেখানে যদি সঠিকভাবে লোকজন, অর্থাৎ যদি ১০০-এ কমপক্ষে ৫০ থেকে ৫৫ না পায়, তাহলে কি আর মান থাকবে রাজ্য বিজেপির? আর তাই সেই মান বজায় রাখতেই দিলীপ ঘোষ পৌঁছে গেছিলেন কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ২ সদস্যের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার স্পষ্ট জানিয়ে দেন দিলীপ ঘোষের আইনজীবীকে ২৪ তারিখ কোনো মতেই টেট পরীক্ষা সরানো যাবে না। উল্টে ২ বিচারপতির বেঞ্চ সরাসরি রাজ্যের পরিবহন দপ্তরকে নির্দেশ দেয় ওই দিন যাতে অতিরিক্ত বাস চালানো হয়। একই সঙ্গে কলকাতা ট্রাফিক পুলিশকে নির্দেশ দেয় তারা যাতে কোনো রকম যানজট না হয়ে পরীক্ষার্থীদের যাতে অতিরিক্ত অসুবিধে না হয়, সেদিকটা মাথায় রেখে যান পরিবহন ব্যবস্থা যেন সুস্থিত রাখে। আর যায় কোথায়, দিলীপ ঘোষের এইভাবে যে হাইকোর্টে মুখ পুড়বে তা কিন্তু একেবারেই আমাদের প্রিয় দিলুদা এক্সপেক্ট করতে পারেননি। কিন্তু ঘটনাটি ঘটেছে। কলকাতা হাইকোর্টের তরফে স্পষ্ট বলা হয়, যেহেতু কলকাতার মাত্র ৫টি কেন্দ্রে হবে টেট পরীক্ষা, আর অন্যদিকে সারা রাজ্যের সমস্ত জেলা জুড়ে ৭৭৩ কেন্দ্রে হবে টেট পরীক্ষা, আর তাই যেহেতু কলকাতার ব্রিগেডে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাই গোটা রাজ্যের জেলায় জেলায় এ নিয়ে বিশেষ কোনো চাপ হবে না, আর সেই জন্যেই ওই দিন বদল করার কোনো প্রশ্নই ওঠে না। একই সঙ্গে ২ সদস্য
সদস্যের ডিভিশন বেঞ্চের তরফে স্পষ্ট বলা হয় এই পরীক্ষার দিন নির্ধারণ করার ক্ষমতা রয়েছে পর্ষদের, আর সেই বিষয়ে কোনো রকমভাবেই হাইকোর্ট হস্তক্ষেপ করবে না। আর তার জন্যেই কলকাতা পুলিশ, কলকাতা ট্রাফিক পুলিশ এবং রাজ্য পরিবহন দপ্তরকে কড়া নির্দেশ দিয়েছেন যাতে ওই দিন অর্থাৎ 24শে ডিসেম্বর রাজ্য তথা শহর জুড়ে, বিশেষ করে কলকাতা শহরের যান পরিবহন ব্যবস্থা স্বাভাবিক থাকে এবং রাস্তায় অতিরিক্ত বাস না বানানো হয়। যদিও এরপরই দিলীপ ঘোষের আইনজীবী আরও একবার হাইকোর্টকে জানায় যে পর্ষদের তরফে প্রথমে 10 তারিখ পরীক্ষার দিন ধার্য করা হয়েছিল এবং তার সময় ছিল 12টা থেকে 2:30 পর্যন্ত। এরপরই পর্ষদের তরফে জানানো হয় বিজ্ঞপ্তি দিয়ে অনিবার্য কারণবশত পরীক্ষা 10-এর জায়গায় হচ্ছে 24শে ডিসেম্বর, কিন্তু তার সময়ের পরিবর্তন হয়নি, অর্থাৎ সময়টি 12টা থেকে 2:30-এর মধ্যেই রয়েছে। আর এই অনিবার্য কারণটা কি তা যেহেতু পর্ষদ তার বিজ্ঞপ্তিতে উল্লেখ করেনি, তাই আরও একবার দিলীপ ঘোষের আইনজীবী চেষ্টা করেন 2 সদস্যের ডিভিশন বেঞ্চকে কনভিন্স করার। কিন্তু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 2 সদস্যের ডিভিশন বেঞ্চ এদিন স্পষ্ট বলে দেয় টেট পরীক্ষা হবে তো হবে, 24 তারিখেই হবে। আর যায় কোথায়? দিলীপ বাবুর এইভাবে মুখ পড়ার পর এখন বিজেপির কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ 24শে ডিসেম্বর ব্রিগেডে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবে তখন অন্তত 50 থেকে 55 তো তুলতেই হবে, না হলে তো মুখ রক্ষা হবে না লোকসভা নির্বাচনের আগে। কারণ তারা যেভাবে কেন্দ্রীয় বিজেপিকে স্বপ্ন দেখাচ্ছেন এবার রাজ্যের সবকটি লোকসভা আসনেই বিজেপি জয়ী হবে, সেই স্বপ্ন যদি একটু হলেও বাস্তব রূপ দেবার চেষ্টা করতে হয় তার জন্য 24 তারিখ ব্রিগেডে 1 লক্ষ নয় অন্তত 4 থেকে 5 লক্ষ লোকের জমায়েত হওয়া বাঞ্ছনীয়। এদিন হাইকোর্টে আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার হয়েছিল, শুধু দিলীপ ঘোষ যে দিন পেছাবার আবেদন হাইকোর্টে জানে তেমনটা নয়, এক টেট পরীক্ষার্থী সেও জানিয়েছিল হাইকোর্টে আবেদন করে যে পরীক্ষার দিন বদলানো হোক, তার কারণ সে চায় গীতা পাঠ করতে। ভাবুন, আমাদের রাজ্যে তথা সারা দেশ জুড়ে যখন ভক্তিভাবে আমরা ভেসে চলেছি তখন আমাদের রাজ্য কেন পিছিয়ে থাকবে? আমাদের রাজ্যেও কিন্তু বেকার সমস্যা উত্তরোত্তর গত 10 বছরে বৃদ্ধি পেয়েছে। তা সত্ত্বেও আমাদের রাজ্যের যুবক যুবতীদের মধ্যে চাকরির চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে ভক্তিভাব এবং ধার্মিক চেতনার চূড়ান্ত উন্মেষ ঘটবে যখন নরেন্দ্র মোদীর সামনে তারা বসে গীতা পাঠ করবেন। এখানে যখন গীতা পাঠের প্রসঙ্গ উঠল তাহলে একটা বিষয় স্পষ্ট করি, যারা মনে করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অখিল ভারতীয় সংস্কৃত পরিষদের এই আয়োজিত 24 তারিখের গীতা পাঠ অনুষ্ঠানে এসে সম্পূর্ণ 18 চ্যাপ্টারের গীতা অর্থাৎ 18 অধ্যায়ের গীতা পড়বেন এবং সেই গীতার 700টি শ্লোক পড়বেন, এমনটা নয়। কারণ ততটা সময় মনে হয় না প্রধানমন্ত্রীর কাছে আছে। আর তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই গোটা গীতা পাঠের আয়োজন ছোট হতে হতে এখন গুটি কয়েক শ্লোকে গিয়ে দাঁড়িয়েছে। বিষয়টা একটু খোলসা করে বলি, তা হচ্ছে ভগবদ্গীতা মোট 18টি অধ্যায়ে ভাগ করা হয়েছে। এই 18টা চ্যাপ্টারে আছে মোট 700টা শ্লোক, যার প্রথম শ্লোক কে বলেছিল বলতে পারবেন? কমেন্ট বক্সে একটু পজ করে লিখে জানান তো, তারপর উত্তরটা দেবো। পারবেন না তো? চলুন আমিই বলে দিচ্ছি। গীতার প্রথম শ্লোক যিনি বলেছিলেন তিনি হচ্ছেন ধৃতরাষ্ট্র। এরপর 699টা শ্লোকের মধ্যে 574টি শ্লোক বলেছিলেন শ্রীকৃষ্ণ, বাদবাকি 84টি শ্লোক বলেছিল তার অর্থাৎ কৃষ্ণের শ্লোকের জবাবে অর্জুন। আর বাদবাকি যে 41টা রইল এই 41টা শ্লোক বলেছিলেন সঞ্জয়। এবার আপনারা ভাবছেন সঞ্জয়টাকে? সঞ্জয় হচ্ছেন এই গোটা মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের ন্যারেটার। অর্থাৎ যেহেতু ধৃতরাষ্ট্র অন্ধ ছিলেন এবং তিনি যেহেতু রাজা হিসাবে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হলেও কিছু দেখতে পারবেন না, তাই তিনি যুদ্ধক্ষেত্রে উপস্থিত হননি। কিন্তু ধৃতরাষ্ট্র কিন্তু প্রচণ্ড বলশালী একজন রাজা ছিলেন। আর তাই না সেই লৌহ ভীমের গল্প, ভীমকে 1 বা 2 বাহুর চাপে ভেঙে দেবার চেষ্টা করেছিল, আর সেটা কৃষ্ণ জানতো বলেই না সেই জায়গায় আসল ভীমকে না পাঠিয়ে ভীমকে বলেছিল লোহার পুতুল পাঠাতে, আর তাই জড়িয়ে ধরে এক চাপে ভেঙে দিয়েছিল ধৃতরাষ্ট্র। কিন্তু তা সত্ত্বেও ধৃতরাষ্ট্র যুদ্ধক্ষেত্রে যেতে পারেননি, কারণ তিনি অন্ধ ছিলেন। কিন্তু ছেলের ঘটানো এই দুর্ঘটনা তো তাকে প্রত্যক্ষ করতে হবে। এবার প্রত্যক্ষ তিনি করবেন কি করে? সেই সময় শ্রীকৃষ্ণ সঞ্জয়কে দিব্যদৃষ্টি দান করে এবং এই সঞ্জয় এই সমগ্র মহাভারতের যুদ্ধটি দূর থেকে দেখে বিশ্লেষণ করেছিল কুরুক্ষেত্রে। এবার বুঝতে পেরেছেন?
কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধকে কেন্দ্র করে এই যে শ্রীমদ্ ভগবত শ্রীকৃষ্ণের মুখের অমোঘ বাণী, সেই সমস্ত শ্লোক যেহেতু নরেন্দ্র মোদী পড়ছেন না, তাহলে প্রশ্ন উঠছে নরেন্দ্র মোদী কটা শ্লোক পড়ছে, আর যার জন্য দিলীপ ঘোষ পৌঁছে গেছিলেন টেট পরীক্ষার দিন বদলের জন্য। 18 অধ্যায় বিভক্ত শ্রীমদ্ ভগবত গীতা থেকে মাত্র 154টি শ্লোক পড়বেন নরেন্দ্র মোদী, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই 154টি শ্লোকের মধ্যে মূল ফোকাস হচ্ছে অষ্টম অধ্যায়ের শ্লোকগুলি। কিন্তু এখানে বিষয় হচ্ছে এই 154টি যে শ্লোক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পড়বেন, সেই শ্লোকগুলিই পড়বেন যে শ্লোকগুলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপি অর্থাৎ নরেন্দ্র মোদীর সরকারের প্রোপাগান্ডাকে অপব্যাখ্যা করতে পারবে। সেই শ্লোকগুলোই এই অনুষ্ঠানে নরেন্দ্র মোদী পড়বেন, এবং যার মাধ্যমে আমাদের রাজ্যের এবং দেশের আপামর ভক্তকুল যারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশ্বগুরু হিসাবে প্রচার করে বেড়ান, যদিও হালেই গত 4-5 মাসে সারা বিশ্বের এবং বিশেষ করে প্রতিবেশী দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক ছিন্ন করার টেন্ডেন্সির দিকে একবার নজর দিলে, বিশ্ব তো ছাড়ুন, অন্তত প্রতিবেশী দেশ যে প্রধানমন্ত্রী গুরু একেবারেই মানছে না তা কিন্তু স্পষ্ট। কিন্তু তাতে ভক্তদের কি? ভক্তরা তো তাকে বিশ্বগুরু মনে করেন। আর তাই বিশ্বগুরু লোকসভা নির্বাচনের আগে নিজের দলের প্রোপাগান্ডা সেট করার জন্য গীতার যে 154টি শ্লোক পড়বেন এবং যার অপব্যাখ্যা করবে পরবর্তীকালে নরেন্দ্র মোদীর ভক্তকুল আইটি সেলের মাধ্যমে, তাই প্রত্যক্ষ করতে চলেছে 24 তারিখ রাজ্যের মানুষ ব্রিগেডে নরেন্দ্র মোদীর গীতা পাঠ অর্থাৎ লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ কর্মসূচিতে। আর এই কর্মসূচিতে আপনারা ইতোমধ্যেই জেনে গেছেন যে মঞ্চে কিন্তু রাজ্য বিজেপি নেতাদের কোনো স্থান হবে না। রাজ্যে অখিল ভারতীয় সংস্কৃত পরিষদের সদস্য এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই থাকবেন, আর বাদবাকি রাজ্য বিজেপির তাম বড় বড় নেতা নেত্রীরা সবাই থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে মাঠে বসে হাতে গীতা নিয়ে। আর এই মুহূর্তে রাজ্য বিজেপির খাস ভক্তবৃন্দ এবং রাজ্য বিজেপির নেতা নেত্রীরা কিন্তু গীতা পাঠে মন দিয়েছেন, সকাল বিকাল গীতা পড়ছেন, যাতে তাদের গীতা গলা না আটকে যায়, জীব না জড়িয়ে যায়। কারণ জীব জড়ালে কিন্তু হবে এই সনাতন ধর্মের ক্ষেত্রে তা প্রচণ্ড পাপের, আর লোকসভা নির্বাচনের আগে এই পাপ করলে নরকের দরজা একেবারেই প্রস্তুত হয়ে যাবে। আর তাই বন্ধুরা, 24 তারিখ একদিকে যখন লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ চলবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, একটা বিষয় বলতে হবে, রাজ্য বিজেপি কিন্তু জেলায় জেলায় বিভিন্ন জায়গায় হয়তো বড় বড় স্ক্রিন বসিয়ে মাইকে করে এই গীতাপাঠ অনুষ্ঠান দেখাবার চেষ্টা করবে, লোককে শোনাবার চেষ্টা করবে। গীতাপাঠ অনুষ্ঠান শোনার না শোনার কোনো ব্যাপারই না, কারণ গীতার শ্লোকগুলি এক একটি মাস্টারপিস, আর সেই শ্লোক যদি শুনে সঠিকভাবে মর্মে আপনি বসাতে পারেন তাহলে কিন্তু জীবনে লাভ অব্যর্থ। কিন্তু এক্ষেত্রে বিজেপি অর্থাৎ রাজ্য বিজেপির দরকার লোকসভা ভোটের আগে একটা ধর্মীয় উন্মাদনা কেন্দ্রিক রাজনীতি, আর তাই তারা করবেন। আপনারা একটা বিষয় নজর রাখবেন, 24 তারিখ টেট পরীক্ষা যেহেতু সারা রাজ্য জুড়ে চলবে, জেলায় জেলায় কোন কোন এমন জায়গায় মাইক বাজছে যার আশেপাশে রয়েছে টেট পরীক্ষা কেন্দ্র, যেখানেই এই ধরনের মাইক বাজাতে দেখবেন সেখানে একটা বিষয় মাথায় রাখবেন, আপনার দুটো চয়েস, আপনার বাড়ির বেকার গ্র্যাজুয়েট যুবক যুবতীদের চাকরি দরকার না দরকার নয়, বা আরেকটা বিষয়, তাদেরকে ধর্ম করে ফুটবল খেলাবেন না আগামী দিনে আর্থিকভাবে স্বয়ম্বর করবেন। এই সিদ্ধান্ত নিয়ে বিচার বিবেচনা করে কাজ করবেন 24 তারিখ। আর তাহলে বন্ধুরা দেখা হবে পরবর্তী পর্বে, কিন্তু যাবার আগে একটা তথ্য দিয়ে যাই, 22 তারিখ শেষ হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন, আর তার মধ্যেই গত শুক্রবার থেকে সোমবার এবং মঙ্গলবার এই 3 দিনে সংসদের নিম্নকক্ষ অর্থাৎ লোকসভা এবং উচ্চকক্ষ অর্থাৎ রাজ্যসভা, এই 2 কক্ষ মিলিয়ে ইতোমধ্যে 141 জন বিরোধী সাংসদকে বরখাস্ত করেছে সংসদের অধ্যক্ষ এবং স্পিকার। তাহলে একটা ব্যাপার ভেবে নিন যে রাজ্যসভার চেয়ারম্যান এবং লোকসভার স্পিকার যখন একযোগে সারা লোকসভা রাজ্যসভা জুড়ে 141 জন বিরোধী কণ্ঠকে সংসদের বাইরে করে দিল, তাহলে এই 3 দিনে আরও কি খিচুড়ি হতে চলেছে সংসদে সেদিকে আমাদের নজর থাকবে। পাশাপাশি আমাদের নজর থাকবে মঙ্গলবার দিল্লিতে বসেছে ইন্ডিয়া জোটের 4র্থ বৈঠক।
অনুমান করা হচ্ছে এই বৈঠকে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো আসন কোন রাজনৈতিক দল কোন রাজ্যে কতগুলো করে আসন দিতে পারবে সে বিষয়ে মোটামুটি একটা রফাসূত্র বেরিয়ে যাবে। কারণ সকলেই টার্গেট আগামী জানুয়ারি মাস থেকে লোকসভা নির্বাচনের প্রচার অভিযান জোটকেন্দ্রিক রাজনীতির জন্যই শুরু করে দেওয়া দরকার। আর তাই চতুর্থ ইন্ডিয়া জোটের এই বৈঠক অবশ্যই পাখির চোখ থাকলো আমাদের কাছে। তা নিয়ে হয়তো পরের এপিসোডে আলোচনা করব। আর ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ। আমি আশীর্বাদ, নমস্কার।